সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, আশ্বিনের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিলন মাহমুদের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী মসরুল করিমের ইপক শিরোনামে একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টায় এই সময় প্রদর্শনী চলবে 14 অক্টোবর পর্যন্ত। ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী হামিদুজ্জামান খানের একক চিত্রকলা প্রদর্শনী অফ নেচার, পোর্টস অ্যান্ড ফেসেস। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 30 অক্টোবর পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে নক্ষত্র গুহা ও ছায়াপথের ত্বক শিরোনামে শিল্পী সত্যজিৎ রাজনের একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 8 অক্টোবর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। রাত 8টা 20 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক বাপের বেটা। আপনি আমার পোলারে নিয়ে কই যাচ্ছেন? তোর হুলা কি হলা আসেনি? হাতে তো চুল ব্যাক উড়ি গেছে, হাতে দাঁত হড়ি গেছে, হাতের চক্ষু কি চক্ষু আসেনি মুমূর্ষ হয়ে গেছে, হাতের চক্ষু তো যে কোনো সময় অন্ধ হয়ে যায়। রাত 9টায় প্রচার হবে অভিজিৎ ঘোষ শুভর পরিচালনায় একক নাটক ধূসর প্ল্যাটফর্ম। একজোড়া স্যান্ডেলের মধ্যে কি অদ্ভুত সম্পর্ক, তাই না? ওহো দিদি, বিরক্ত করলাম। শেখর, তাহলে এই ব্যাপার। রাত 11:15টায় থাকছে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনা অনুষ্ঠান নিউজ ইনসাইড। রাত 12টায় থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনা অনুষ্ঠান ওল্ড স্কুল বেটস। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। জনপ্রিয় জিঙ্গল চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই ও জনপ্রিয় গান স্বপ্নে যাবে বাড়ি আমারের মতো শ্রোতাপ্রিয় গানের শিল্পী মিলন মাহমুদ। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিলন মাহমুদ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? এই তো জি, ভালো আছি। তো একাধারে আপনি সুরকার, গীতিকার, সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক, এতগুলো মাধ্যমে কাজ করে যাচ্ছেন। যেহেতু গানের মানুষ, গানের সাথে বসবাস, তো বর্তমানে কেমন কাটছে এই গানকে নিয়ে আপনার ব্যস্ত সময়? গান নিয়েই কাটছে। আমার নেক্সট যে সোলো প্রজেক্টটা ওটাকে রেডি করছি। আচ্ছা। লেখা সুরের কাজ চলছে, এখনো রেকর্ডিংয়ে ঢুকিনি। আর এছাড়া মোস্ট রিসেন্ট দুটো মিউজিক ভিডিওর কাজ শেষ করলাম আমার লাস্ট অ্যালবাম প্রিয়জন থেকে। আচ্ছা। টাইটেল ট্র্যাক আর মনের কথা নামের আরেকটা গান আছে, এই দুটোর কাজ করলাম। ইনফরমেশনটা একটু বলে দেই। টাইটেল ট্র্যাক প্রিয়জনটা গেয়েছে আমার সাথে হচ্ছে জুলি। আচ্ছা। আর মনের কথা গানটা গেয়েছে আমার সাথে নাজুয়া খান্দ, ডুয়েট গান। তো এই দুটোরও তো মিউজিক ভিডিওর কাজ, এই দুটোর মিউজিক ভিডিওর কাজ শেষ করলাম। আর এছাড়া আমার লেখা সুরে যারা কাজ করতে চাচ্ছেন তাদের নিয়ে কাজ করছি। আচ্ছা, তো কাজগুলো নিয়ে আসছি। তার আগে আরেকটা জিনিস জানি যে এই যে এত ব্যস্ত থাকা হচ্ছে, মানে মোটামুটি সারাদিন কিন্তু গানকে নিয়ে ব্যস্ত থাকছেন, তো কেমন এনজয় করেন এই গানকে নিয়ে ব্যস্ত থাকতে? এটা ভীষণ একটা সুখের বিষয়, কারণ আমার বরাবর আমার ভেতরের চাওয়াটাই ছিল ওরকম যে আমি আমার ব্যস্ততার জায়গাগুলি তৈরি হোক সেটা সঙ্গীতকে ঘিরে, সেটা লেখা হোক, সুর হোক কিংবা কোনো কম্পোজিশন হোক, মানে অন্যরকম ভালোবাসা গানের প্রতি, বলা যায় প্রেম। হ্যাঁ, আসলে আমি তো ছিলাম, তো আমি তো প্রফেশনালি মিউজিক শুরু করবার আগে আমি কিন্তু জব করতাম, কিন্তু জবটাকে আমি আমার ক্যারিয়ার হিসেবে নিতে পারিনি, কারণ জবে যেই পরিমাণ
সময় বিনিয়োগ করতে হয়, অতটা সময় দিয়ে আমি যেভাবে গান করতে চাই, যেই দর্শনটা নিয়ে কাজ করতে চাই, সেভাবে আসলে কাজ করা যায় না। শুধুমাত্র যদি কণ্ঠ দিতাম, যদি কণ্ঠশিল্পী হতাম শুধুমাত্র, আমার যদি লেখা সুরের কাজটা না থাকতো, তাহলে হয়তো বা বিসাইড জব আমি এটাকে করতে পারতাম হয়তো। আচ্ছা, যেহেতু আপনি একাধারে তো সবগুলো মাধ্যমে কাজ করছেন, ও কারণে মানে আমার মধ্যে ভাবনার জায়গাটা ইনভলভড অনেক বেশি। আচ্ছা, মানে যখনই কোনো কিছু লিখতে হচ্ছে, সেই লেখাটা থেকে অবশ্যই মিনিংফুল করতে হবে। আমি যেন তেন কোনো কিছু লিখে আমি আমার শ্রোতাকে দিলাম, সেটা তো হলো না। জি জি, অবশ্যই। তো ওজন্যই ভাবনার জায়গাটা যেহেতু বেশি বিনিয়োগ করতে হয়, স্বভাবতই একটা ফ্রি টাইম, ফ্রি স্পেস এটা দরকার। আচ্ছা, ও কারণে জব টপ ছেড়ে দিয়ে ফাইনালি আর কি একদম গানের ভেতরেই মনোনিবেশ করা, মিউজিককেই বেছে নিয়েছি। আচ্ছা, তো কোনটা দিয়ে প্রথমে একটু শুরু হয়েছিল? সেটা কি শুটটা আগে করা হয়েছিল, নাকি গানটা লেখা হয়েছিল, নাকি গান গাওয়া হয়েছিল, নাকি সঙ্গীত কোনটা শুরুটা কোনটা দিয়ে হলো প্রথমে? মোস্ট অফ দি টাইম আমি তো ক্যারিয়ার শুরু করেছি কিন্তু আমার নিজের লেখা শুরু করা গান দিয়ে, সেটা দিয়ে, মানে একসাথে তিনটা। হ্যাঁ, তো আমার বরাবরই মনে হতো যে আমি আমার শ্রদ্ধার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে অনেকের গান করছি বটে। যখন আমি মিডিয়াতে কাজ করবার আগে যখন আমি গান করি, সবাই যখন আমাকে বিভিন্ন স্টেজে গান করবার জন্য ইনভাইট করেন, তো তখন তো আমি প্রতিষ্ঠিত যে গানগুলি আছে সেই গানগুলি নিয়েই কিন্তু আমি পারফরমেন্সে যেতাম। কিন্তু আমার বরাবরই ইচ্ছে ছিল যে একটা সময় আমি আমার লেখা শুরু করা গান এভাবে অনুরোধে নিয়ে আসবো, মানে অডিয়েন্স থেকে অনুরোধ আসবে যে অমুক গানটা শুনতে চাই, এবং ওখানে ওই গানটাকে ভাঙলে শুধুমাত্র আমাকেই পাওয়া যাবে, লেখা হোক, সুর হোক কিংবা কণ্ঠ হোক। দ্যাট ওয়াজ মাই টার্গেট অ্যাকচুয়ালি। সো ওই টার্গেটের জায়গা থেকেই হচ্ছে লেখা। আর হয়তোবা লিখবার প্রবণতাটা ভিতরে ছিল, এটা বাই নেচার, যেটা আমার মধ্যে চলে এসেছে। আমার অনুভূত যে কোনো টপিক নিয়ে আমার ভাবনা থেকে চলে আসে যে আচ্ছা ঠিক আছে, এই টপিকটা নিয়ে এইভাবে লেখা যায়। সেটা হতে পারে মানব প্রেম, হতে পারে দেশপ্রেম, এরকম আর কি। তো সেই ক্ষেত্রে যখন একটা গান করছেন, সবকিছু আপনি করছেন, মানে গানের কথা, সুর, সঙ্গীত প্রযোজনা থেকে শুরু করে সবকিছু, এটা আসলে যেহেতু অনেক স্বাধীনভাবে আপনি কিন্তু করতে পারছেন কাজটা, কিন্তু তবু কতটুকু কঠিন সেটা কি মনে হয় কাজটা, নাকি খুবই সোজা? না, সহজের ব্যাপারটা, সহজ কঠিনের ব্যাপারটা আসলে ওরকম করে কখনো আমি তুলনা করিনি। এটা অনেক সময় যেটা হয় যে খুব স্ট্যাক আপ হয়ে যেতে হয়। লাইক আমি একটা লাইন হয়তো বা লিখেছি, ওই লাইনের সমন্বয়ে পরের লাইনটা, পরের লেখাটা যে আসবে, সেটার জন্য অনেক সময় অনেক বেশি অপেক্ষা করে থাকতে হয়। কারণ যতক্ষণ পর্যন্ত প্রথম লেখার যে গভীরতা, সেই গভীরতার ধারাবাহিকতাটা আমি দ্বিতীয় লেখায় না আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত শুধু মেলানোর জন্য আমি কখনোই লিখি না। তো ওটার জন্য অনেক সময়, মানে অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করে থাকতে হয়েছে। আবার কোনো সময় খুব স্পন্টেনিয়াসলি, মানে শর্ট টাইমের মধ্যে চলে এসেছে, এরকমও হয়। আচ্ছা আচ্ছা, তো কথা তো বলছি, কিন্তু একটা গান তো একটু শুনতে ইচ্ছা করছে। একটা গান আমরা তাহলে একটু শুনে ফেলি, পরে আরো আমরা কথা বলি। কোন গানটা? ঠিক আছে, আমি নেক্সট যে অ্যালবাম করছি, আমার সোলো প্রজেক্ট যেটা, ওখান থেকে একটুখানি শোনাই। অবশ্যই, এটা একটা সেমি ক্লাসিক্যাল নাম্বার। চন্দ্রাবনে আসবে কবে, বিরহে কাটে দিন চাতক মনে, চন্দ্রাবনে আসবে কবে, বিরহে কাটে দিন চাতক মনে, চন্দ্রাবনে। বাহ, চমৎকার। আনরিলিজড গান আজকে আমরা শুনে ফেললাম গানটি। আচ্ছা, তো যেহেতু অ্যালবাম থেকে গানটা শুনে ফেললাম, এই অ্যালবামটা নিয়ে আমরা একটু আসি, যেহেতু কাজ তো শেষ হয়ে গিয়েছে সামনে। না, এটা হচ্ছে তোমার আনরিলিজড, এটার কথা সুরের কাজ শেষ হয়েছে। আচ্ছা, কথা সুরের কাজ আরো, আমি 6টা গানের টার্গেট নিয়েছি, তো 6টা গানের কথা সুর শেষ হবে, তারপরে আমি স্টুডিওতে ঢুকে যাব ফর রেকর্ডিং। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমার জাস্ট লিরিক এন্ড টিউনের কম্পোজিশনটা চলছে। আচ্ছা, তো 6টি গান যে সবগুলো কি ধরনের, যেটা করলেন এরকম? এই অ্যালবামটা আমার একটু ইচ্ছে আছে সেমি ক্লাসিক্যাল করা, মানে এটার ক্যারেক্টারটা এরকম থাকবে। 6টা গানই আমি সেমি ক্লাসিক্যাল নাম্বার করব। আচ্ছা, তো সেক্ষেত্রে এর আগেও আমরা অনেক অ্যালবাম পেয়েছি আপনার কাছ থেকে, তাহলে এই অ্যালবামটা যদি বলি অন্য অ্যালবাম থেকে কোন দিক দিয়ে ভিন্ন বা নতুনত্ব কিছু আছে কিনা, তাহলে সেটা কি বলবেন? প্রথমত প্রতিটা অ্যালবামেই নতুন কন্টেন্ট, সেই ক্ষেত্রে তো নতুনত্ব বটেই, কোনোটার তো রিপিটেশন কোনোটা না, টপিকেরও ভিন্নতা আছে। যদিও প্রেম নিয়ে কিন্তু প্রতিটা অ্যালবামেই গান থাকছে, তবে প্রেমের প্রকাশ হচ্ছে ভিন্ন ভিন্ন ভাবে।
লাইক আগের অ্যালবামেও আমি প্রেমের গান করেছি, যেমন প্রিয়জন যে গানটা, আচ্ছা কি করে বল তোকে বোঝাই, এরকম হচ্ছে শুরুটা শুরু হয়েছে। এটা ট্রেন্ডি যে প্রেমের প্রকাশটা। আর আমি এই যে চন্দ্রবনে, যেটা চন্দ্রবনে আসবে কবে, এটাও কিন্তু প্রেমেরই আবেদন, কিন্তু এটার উপস্থাপনটা হচ্ছে ভিন্ন, অন্যভাবে। জি, তো এটাই হচ্ছে আসলে মানে ভিন্নতা বা ভিন্নতা। নতুনত্ব বলা যায়। আর এর আগের গুলোতে হয়তো বা এতটা সেমি ক্লাসিক্যাল প্রেজেন্টেশন ছিল না, যেটা আমি এবার করতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা একটু প্রথম দিকে যাই, সেই 2005-এ তখন 2005 নেসক্যাফের right. যে বিজ্ঞাপনটা ছিল এবং সেখানে জীবনের আহ্বানে যে জিঙ্গেল, চলো আসলে সবাই জিঙ্গেল বা আমি বলতে পারি একটা থিম সংই সেটাকে বলা যায়। হ্যাঁ, সেইটা পরে গান হিসেবে আপনার বের হয়ে গেল, এরপরে আবার গ্রামীণ ফোনের একটা আবার অ্যাড স্বপ্ন ছিল, যাবে স্বপ্নে বাড়ি। যাবে, সেটাও গান হিসেবে বের হয়ে গেল, বেশ জনপ্রিয়, এখনো কিন্তু বেশ জনপ্রিয়। তো সেই দুটো সম্পর্কে কি বলবেন? এখনো যখন শুনেন যে অনুরোধে অনেকে শুনতে চাচ্ছে আপনার কাছ থেকে, তখনকার অনুভূতিটা কেমন থাকে? এটা তো অবশ্যই ভালো লাগবার একটা বিষয়। জি। আমাদের করা কোনো কাজ, আমার কণ্ঠে গাওয়া কোনো গান, সেটা যখন স্টেজে দাঁড়াই, যখন অডিয়েন্স থেকে রিকোয়েস্ট আসে লাখো মানুষের কাছ থেকে, তো সেটা নিঃসন্দেহে খুব সুখের বিষয় জি। যে ওটার ওই আবেদনটা আছে বলেই শ্রোতা মনে রাখছে মনে কিংবা রাখছে, শুনতে চাইছে। অবশ্যই। এটা ভীষণ আনন্দের ব্যাপার, এটা যে কোনো মানে শিল্পীর জীবনে এটা বড় ধরনের পাওয়া বটে। তো আমরা কি তাহলে আবার সামনে এরকম কোনো থিম সং পেতে পারি যেটা আবার পরে গানে পরিণত হবে? হয়তোবা আচ্ছা। এটা আসলে তো খুব যে পরিকল্পনা করে আমরা একটা থিম সং করেছি, বিষয়টা কিন্তু সেরকম ছিল না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্টস চেয়েছে এবং আমাদেরকে বলেছে যে এটার প্ল্যানটা হচ্ছে এমন, যেমন চলো সবাই এর ইয়ে করেছে হাবিব ওয়াহিদ, তোমরা জানো নিশ্চয়ই। জি, আর গেয়েছি আমি, লিখেছি আমি, চলো সবাইটা হচ্ছে লেখা আমার, গাওয়া আমার, আর সুর আর সঙ্গীত আয়োজন হচ্ছে হাবিব ওয়াহিদের। আচ্ছা তো হাবিবের কাছে ক্লায়েন্টস চেয়েছিল যে কোটি মানুষকে কভার করতে পারে ওরকম উদ্দীপনামূলক একটা গান, যেটা খুব পাওয়ারফুল ভয়েসে গাইতে হবে আচ্ছা এবং খুব রিদমিক একটা বিট প্যাটার্ন হতে হবে। এটা ছিল ওদের বেসিক চাওয়া আর কি। আচ্ছা, তো অ্যাকর্ডিংলি হাবিব ওটা আমাকে শেয়ার করলো যে মিলন ভাই এরকম একটা গান লিখতে হবে, আপনি কি লিখবেন কিনা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, লেটস ট্রাই। পরে লিখলাম এবং যেটা হলো সেটা তো তোমরা শুনেছই, এবং সেটার ধারাবাহিকতায় হচ্ছে আজকের এই কথোপকথন। আচ্ছা, সো এটা পরিকল্পনা করে যে আমরা একটা থিম সং করব, ওটা তো বলা যায় না। যদি এরকম আবার কোনো ঘটনা ঘটে যায়, কোনো সংযোগ ঘটে যায়, এবং সেখানে যদি ওরকম সমন্বয়টা ঘটে, হয়তো বা হাবিব আর আমি একসাথে আবার কোনো অবশ্যই। কাজ করছি, সেটা আমরা পেতেও পারি। সেটা এরকম আবার একটা ব্লাস্টিং ঘটালে ঘটাতে পারে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এছাড়াও বিভিন্ন কাজের পাশাপাশি এখন নতুনদেরকে নিয়েও অনেক কাজ করা হচ্ছে, তো কি মনে হয় যে তারা কেমন কাজ করছে এখনকার যারা আমি যাদেরকে নিয়ে কাজ করছি, আমি আসলে বেছে তাদেরকেই নিয়ে কাজ করছি যারা আসলে শিখছে, গান গাইতে জানে তারা। আচ্ছা আচ্ছা, তবে প্রবণতাটা হচ্ছে তোমার কণ্ঠের আওয়াজ আছে, কিংবা কোনো একটা গান তুলতে পারো কণ্ঠে, তুমি একটা অ্যালবাম করবার টার্গেট নিলে। আচ্ছা, এখনকার প্রবণতাটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে এরকম। বাট একটা সঙ্গীতকে কিভাবে ধারণ করতে হয়, একটা গানকে কিভাবে ভেতরে বসাতে হয়, এই সাধনার জায়গাটা হচ্ছে কম। তো আগের সময়ে যেটা ছিল সেটা হচ্ছে ওই সাধনার জায়গাটা বেশি ছিল। একটা গানকে তুলবার সময় কিংবা কণ্ঠে বসানোর সময় তাদের যে রিহার্সালগুলি হতো, যে চর্চাগুলি হতো, সেই জায়গাটা এখন কমে গেছে। আচ্ছা, এবং গানের ক্ষেত্রে যদি বলি যে আগে থেকে এখন কিন্তু গানকে বিভিন্নভাবে নতুন ভাবে অনেকে অনেক কিছু করছে, সেটাকে আপনি তাহলে কিভাবে দেখছেন? ওটা না মানে উপস্থাপনার ভঙ্গি তো পরিবর্তন হবেই, জি, সময়ের সময়ের সাথে 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 উপস্থাপনার অবশ্যই। ভঙ্গি পরিবর্তন জি। হবে। তবে পরিমিতি বোধের জায়গাটা মানে বিবেচনায় আনতে হবে যে আমি যে গানটিকে নতুন রূপে উপস্থাপন করতে যাচ্ছি, সেই নতুন রূপটা গানটার যে মেজাজ, সেই মেজাজ নষ্ট করছে কিনা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্রধান বিবেচনায় আনতে হবে। অবশ্যই। নাহলে টেকনোলজিক্যাল প্রেজেন্টেশন, এখন যেহেতু টেকনোলজি বেসড সবকিছু, তো সেটা আমরা অ্যাভয়েডও করতে পারবো না। মাধ্যমগুলোকে, মিডিয়ামগুলোকে কিন্তু আমরা অ্যাভয়েড না, করতে সেটাকে তো পারবো আমাদের না। কাজে লাগাতেই হবে। আমাদের জি। ব্যবহারের পরিমিতি জানতে হবে। অবশ্যই। আচ্ছা, কথা বলতে অনেক ভালো লাগছিল। আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু সবশেষে আরেকটা গান আমরা একটু শুনতে চাচ্ছি। কোন গানটা শুনবো? প্রিয়জন অ্যালবাম থেকে জি, একটা গানের একটু অংশ শোনাই। অবশ্যই। প্রিয়জন গানটা আমার সাথে গেয়েছে হচ্ছে জুলি, ওটার আমার অংশটুকুন একটু শোনাই। আচ্ছা। কি করে বলবো ঝাই তুই কত যে আমার আপন, রং মেখে মন সাজাই তুই হবি আমার প্রিয়জন।
কি করে বলবো ঝাই তুই কত যে আমার আপন, রং মেখে মন সাজাই তুই হবি আমার প্রিয়জন, স্বপ্নে মুখোমুখি দুজন পাশাপাশি চল হাঁটি দূর সীমানা, লা 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 লা, ভালোবেসে গান গেয়ে যায়। বাহ, চমৎকার। তো শুভ সন্ধ্যায় আসার জন্য এবং এত সুন্দর সুন্দর গান আমাদেরকে শোনানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ শুভ সন্ধ্যার সাথে সম্পৃক্ত যারা, তাদের সবাইকে ধন্যবাদ এনটিভিকে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandhya@ntv.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা।